আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিশেষ প্রতিবেদন স্কাইপ কেলেঙ্কারির সেই ভিলেনরা কে কোথায়। সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। আমার দেশে 2012 সালে প্রকাশিত সাড়া জাগানো অনুসন্ধানী প্রতিবেদন স্কাইপ কেলেঙ্কারির প্রথম শিরোনাম ছিল এটা। সে স্কাইপ কেলেঙ্কারিতে আলোচনায় উঠে আসা ভিলেনরা এখন কে কোথায়, এ নিয়ে অনুসন্ধানে তাদের বর্তমান অবস্থা ও জুডিশিয়াল কিলিংয়ের ভূমিকা সম্পর্কে জানা গেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে বিচারিক হত্যা বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে চলছিল। তখনই দৈনিক আমার দেশে প্রকাশিত হয় স্কাইপ স্ক্যান্ডাল। এটি ছিল বিচারের নামে সেই সময় চলমান নাটক নিয়ে নাজমুল হক নাসিম ও আহমদ জিয়াউদ্দিনের স্কাইপ কথোপকথন। এই কথোপকথনে উঠে আসছিল জুডিশিয়াল মার্ডারের পরিকল্পনা বাস্তবায়নের পুরো চিত্র। কথোপকথনের উঠে আসা তথ্য অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ভিলেনরা ছিলেন পেশিবাদের প্রথম আমলের আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, যাকে আমরা এসকে সিনহা নামে চিনি, নিজামুল হক নাসিম, এটিএম ফজলে কবির, জাহাঙ্গীর হোসেন, ওবায়দুল হাসান ও ইনায়েতুর রহিম। সেই স্কাইপ কেলেঙ্কারির হোতারা এখন কোথায়? প্রসিকিউশন টিমে ছিলেন গোলাম আরিফ টিপু, রানা দাশগুপ্ত, জিয়াদ আল মালুম ও অন্যান্য আওয়ামী আইনজীবী। সরকারি লোকজনের বাইরে আহমেদ জিয়াউদ্দিন বেলজিয়াম থেকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি নাসিমকে দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায় লিখে দেন। স্কাইপ কথোপকথনের বিভিন্ন পর্যায়ে এই চরিত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সার্বিক তত্ত্বাবধানে ব্যারিস্টার শফিক আইসিটির মাধ্যমে জুডিশিয়াল মার্ডার বাস্তবায়ন প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ। নিজামুল হক নাসিম ট্রাইব্যুনালে বাস্তবায়ন করতেন তার নির্দেশে। ডক্টর আহমদ রিয়াজউদ্দিন বেলজিয়াম থেকে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরামর্শ দিতেন ব্যারিস্টার শফিক আহমদকে। এছাড়া শফিক আহমদ, আহমদ জিয়াউদ্দিন, নিজামুল হক নাসিম ও সুরেন্দ্র কুমার সিনহার মধ্যে ছিল নিবিড় যোগাযোগ। তারা একে অপরের সঙ্গে সলা পরামর্শ করতেন নিয়মিত। প্রথম ট্রাইব্যুনালের বিচারক AKM জহিরের পদত্যাগ, নিজামুল হক নাসিমকে পদোন্নতি দেওয়া প্রসঙ্গে স্কাইপ আলোচনায় তাদের পরস্পরের এই যোগাযোগ এবং পরামর্শের বিষয়টি দিবালোকের মতোই পরিষ্কার হয়ে গিয়েছিল। AKM জহিরের পদত্যাগ প্রসঙ্গটি উঠে এসেছিল 2012 সালের 27 আগস্টের কথোপকথনে। সেদিনের আলোচনায় আরও রয়েছে জহিরুল হক পদত্যাগের পর বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে কী শর্তে নিয়োগ দেওয়া হয়েছিল। নিজামুল হক সেদিন আহমদ জিয়াউদ্দিনকে জানান জহিরুল হক হঠাৎ আইন মন্ত্রণালয়ে যান। দিনের প্রথমার্ধের শেষে দুপুরের বিরতিতে তিনি আইন মন্ত্রণালয়ে গিয়েছিলেন। ফিরে দিনের দ্বিতীয়ার্ধে বিচারকের আসনে বসতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে জানান আইন মন্ত্রণালয়ে যাওয়ার পর তার কাছে থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর রেখে দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। উল্লেখ্য, আল্লামা সাঈদীর মামলা চলাকালীন সাক্ষীদের এনে সেফ হাউজে রেখে প্রশিক্ষণের তথ্যভিত্তিক রিপোর্ট করেছিল আমার দেশ। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে মামলাটির সাক্ষীর বয়ান নিয়ে রিভিউ পিটিশন করা হয়েছিল আল্লামা সাঈদীর পক্ষ থেকে। এই রিভিউ পিটিশনের শুনানি ট্রাইব্যুনালের চেয়ারম্যানের সঙ্গে একমত পোষণ না করায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়। তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ তাকে ডেকে নিয়ে পদত্যাগের স্বাক্ষর রেখে বিদায় দেন। AKM জহিরের পদত্যাগের পর দ্রুততার সঙ্গে জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দেওয়া হয় ট্রাইব্যুনালে। জাহাঙ্গীর হোসেন ছিলেন তখন হাইকোর্ট বিভাগের বিচারক। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরপরই প্রথম ধাপে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল হাইকোর্ট বিভাগে। কথোপকথনে উঠে আসে বিচারপতি নিজামুল হক নাসিম তার বন্ধুকে জানিয়েছিলেন জাহাঙ্গীর হোসেন আইনমন্ত্রীর চয়েস নয়। তিনি জানিয়েছিলেন এটা টামরুলের চয়েস। আরও জানিয়েছিলেন এতে কোনো অসুবিধা হবে না, কারণ তাকে নিয়োগের সময় জানিয়ে দেওয়া হয়েছে চেয়ারম্যান যেভাবে বলে তার সঙ্গে শুধু ইয়েস বলতে।
নাসিমের এ কথা থেকেই স্পষ্ট ব্যারিস্টার শফিকের বার্তা অনুযায়ী পারফর্ম করতেন নাসিম। আর নাসিমের কথায় শুধু ইয়েস বলতে হবে, এই শর্তে জাহাঙ্গীরকে নিয়োগ দেওয়া হয় ট্রাইব্যুনালে। 2014 সালের 5 জানুয়ারির বিনা ভোটের নির্বাচনের পর শেখ হাসিনা তাকে তার মন্ত্রী বানায়নি। মন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে আইন পেশায় ফিরলেও শফিক আহমেদকে সামনের সারিতে আগের মতো আর দেখা যায়নি। তিনি এখন বাড়িতেই সময় কাটান। দর্শক, আমরা এবার আসি নাটের গুরু সিনহার কাছে। স্কাইপ কথোপকথনে উঠে আসা চরিত্রে আরেক খলনায়ক সুরেন্দ্র কুমার এসকে সিনহা। তিনি ছিলেন অন্যতম নাটের গুরু। স্কাইপ আলোচনায় নিজামুল হক নাসিম তার বন্ধু জিয়াউদ্দিন জানিয়েছিলেন সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন 3টাকে দিয়ে দেন, তারপর আপিল বিভাগে নেওয়া হবে। জবাবে নাসিম বলেছিলেন যা করার করেন, আগে প্রমোশনটা দেন। এসকে সিনহার কথার অর্থ ছিল 3টা ফাঁসির রায় দিলে তাকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হবে। এই 3টার মধ্যে উল্লেখ করেছিলেন আল্লামা সাইদি, আব্দুল কাদের মোল্লা ও সালাউদ্দিন কাদের চৌধুরী। তাদের টার্গেট অনুযায়ী এই 3টা বিচার রায়ের দিকে এগিয়ে নেওয়া হয়েছিল দ্রুততার সঙ্গে। এসকে সিনহা পরে আমেরিকা চলে যাওয়ার পর আত্মজীবনী লেখেন। এই ব্রোকেন ড্রিম নামে লিখিত বইয়ে সুরেন্দ্র কুমার ট্রাইব্যুনাল নিয়ে বিশদ আলোচনা করেছেন। এই আলোচনায় তিনি নিজেই স্বীকার করেছিলেন ট্রাইব্যুনাল গঠন ও বিচারক নিয়োগ থেকে শুরু করে নানা বিষয়ে তার সরাসরি সম্পৃক্ততার কথা। দ্বিতীয় ট্রাইব্যুনাল কিভাবে গঠন করা হয়েছিল, ওবায়দুল হাসান শাহিনকে কেন দ্বিতীয় ট্রাইব্যুনালে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছিল সেটাও উল্লেখ করেছেন এসকে সিনহা। তার বর্ণনা অনুযায়ী দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনে শেখ হাসিনার কিছুটা অনীহ ছিল। ব্যারিস্টার শফিক আহমেদ এই বিষয়ে শেখ হাসিনাকে রাজি করতে পারেননি। পরে সুরেন্দ্র কুমার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে দেখা করে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের গুরুত্ব বোঝানোর জন্যে। পরামর্শ মোতাবেক দেশের প্রধান বিচারপতি গোপনে দেখা করেন শেখ হাসিনার সঙ্গে, আলাপ করেন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন নিয়ে। তখন শেখ হাসিনাকে বুঝিয়েছেন শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের চেয়েও ট্রাইব্যুনালে বিচার সহজ হবে, কারণ এখানে সাক্ষী বানানো যাবে বই পুস্তক ও পেপার পত্রিকা দিয়ে, যেটি শেখ মুজিবুর রহমানের মামলায় সম্ভব ছিল না। এসব বুঝিয়ে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনে শেখ হাসিনাকে রাজি করিয়েছিলেন এসকে সিনহা। এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা ওবায়দুল হাসান শাহিন ও ইনায়েতুর রহিমকে দ্বিতীয় ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের পছন্দের প্রসঙ্গটিও উল্লেখ করেছেন সুরেন্দ্র কুমার সিনহা। এসকে সিনহা আলোচনায় প্রথম ট্রাইব্যুনালে গঠনের বিষয়ে উল্লেখ করেন প্রথম ট্রাইব্যুনাল গঠনের সময় রানা দাশগুপ্তকে চট্টগ্রাম থেকে আনা হয়েছিল বিচারক বানানোর প্রতিশ্রুতি দিয়ে। শেষ পর্যন্ত বিচারক বানাতে না পেরে তাকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছিল। এ সুরেন্দ্র কুমারই আপিল বিভাগে প্রতিটি মামলার শুনানি অংশ নিয়ে ফাঁসির কার্যকরের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে শেষ বেলায় নিজেদের মধ্যে দ্বন্দ্বে শেখ হাসিনা ডিজিএফআইকে দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেন তাকে। বর্তমানে লোকচক্ষুর অন্তরালে কানাডায় আছেন জুডিশিয়াল মার্ডারের অন্যতম কারিগর এসকে সিনহা। দর্শক, এবারে আসি নিজামুল হক নাসিমের কাছে। ঘাতক দালাল নির্মল কমিটির অন্যতম সদস্য ছিলেন নিজামুল হক নাসিম। পরে ব্যারিস্টার শফিক আহমেদ ও সুরেন্দ্র কুমার সিনহার অতি বিশ্বস্ত নাসিমের কাঁধে অর্পিত হয়েছিল ফাঁসির রায় দেওয়ার দায়িত্ব। আহমদ জিয়াউদ্দিনের সঙ্গে কথোপকথনে উল্লেখ করা বক্তব্য অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন তিনি। ট্রাইব্যুনালে তিনি এতটাই বেপরোয়া ছিলেন যে আসামি পক্ষের কোনো যুক্তি, তথ্য উপাত্ত তার কাছে পাত্তা পেত না। ফাঁসির রায় দেওয়ার নির্ধারিত লক্ষ্যে দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হয়েছিল টার্গেট করা মামলাগুলো। 2012 সালের 8 সেপ্টেম্বর স্কাইপ আলোচনায় নিজামুল হক নাসিম মামলাগুলো দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া প্রসঙ্গে তার সাজানো পরিকল্পনার কথা জানান।
তিনি উল্লেখ করেন, আমি তো কোনো অ্যাডজর্নমেন্ট দিই না, অর্থাৎ বিচার দ্রুত সম্পন্ন করার জন্য তিনি কোনো মুলতবি আবেদন গ্রহণ করেন না। তিনি আরও উল্লেখ করেন, এমনভাবে সাজানো হয়েছে, হয় সাইদি না হলে গোলাম আজমের মামলার শুনানি করতেই হবে, অর্থাৎ এমনভাবে সাজিয়েছেন যাতে এই দুই মামলার যে কোনো একটা প্রতিদিন শুনানি করা যায়। পূর্ব পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখায় নিজামুল হক নাসিম ফ্যাসিবাদের জামানায় পুরস্কৃত হয়েছেন দফায় দফায়। স্কাইপ কথোপকথন পাশ হওয়ার পরও তাকে আপিল বিভাগে প্রমোশনেই শুধু নয়, অবসরে যাওয়ার পর প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান বানানো হয়েছিল। জুডিশিয়াল মার্ডারের নেতৃত্ব দেওয়া এবং স্কাইপ কেলেঙ্কারির প্রধান কুশীলব বিচারপতি নাসিম অজ্ঞাত কারণে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। আমার দেশ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাংবাদিকদের সাথে এখন কোনো কথা বলেন না। দর্শক, এবার আসি আহমেদ জিয়াউদ্দিনের কাছে। ইউরোপের দেশে বেলজিয়ামে তার অবস্থান। সেখান থেকেই শেখ হাসিনার জামানায় গঠিত ট্রাইব্যুনালের কলকাঠি নাড়তেন। নিজামুল হক নাসিমের সঙ্গে স্কাইপ কথোপকথনে তাকে বলতে শোনা যায়, বিভিন্ন বিষয়ে ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে কথা বলে পরামর্শ দিয়েছেন। এই পরামর্শগুলোর বাস্তবায়ন হয়েছে কিনা সেটার ফিডব্যাক দিতেন নিজামুল হক নাসিম থেকে। তারা নিজেরাই ট্রাইব্যুনালকে নাটক মনে করতেন। 2012 সালের 12 সেপ্টেম্বর স্কাইপ কথোপকথনে ডক্টর আহমদ জিয়াউদ্দিন নিজেই নাসিমকে প্রশ্ন করেছিলেন, আজ নাটক কেমন হলো? জবাবে নাসিম বলেছিলেন, নাটক ভালোই হচ্ছে। প্রসিকিউটর জিয়াদ আল মালুম নাকি অযথা লাফিয়ে ওঠেন। সেই জন্য আদালতের কার্যক্রম শেষে একদিন তাকে রুমে ডেকে আনা হয়েছিল। তখন জিয়াদ আল মালুমকে বলা হয়েছিল, কোর্টে এত লাফালাফি করেন কেন? জবাবে নাসিমকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, আমি দাঁড়াইয়া যামু, আপনি আমারে বসাইয়া দেবেন, লোকে দেখুক আমাদের মধ্যে কোনো খাতির নাই। আহমেদ জিয়াউদ্দিনের মামলাগুলোর রায়ের খসড়া বেলজিয়াম থেকে লিখে দিতেন। এছাড়া মামলা চলাকালীন চার্জ গঠনের আদেশ, বিভিন্ন বিষয়ে আসামি পক্ষের রিভিশন আবেদনের প্রেক্ষিতে কী আদেশ দিতে হবে সবই লিখে পাঠাতেন আহমেদ জিয়াউদ্দিন। আল্লামা সাঈদীর মামলার শেষ পর্যায়ে রায়ের খসড়াও লিখে পাঠিয়েছিলেন তিনি। ঘাতক দালাল নির্মূল কমিটির এই ব্যক্তি এখনও ইউরোপেই অবস্থান করছেন। দর্শক, এবার আসি জিয়াদ আল মালুমের কাছে। এক সময়ের বাম রাজনীতি করা জিয়াদ আল মামুন সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে। বিচারের নামে প্রহসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তার উপর। স্কাইপ কথোপকথনে আহমেদ জিয়াউদ্দিনের একাধিক প্রসঙ্গে জিয়াদ আল মালুমের কথা উল্লেখ করেছেন। নিচের কথোপকথনটি লক্ষ্য করলেই বোঝা যায় শফিক আহমেদ, জিয়াদ আল মালুম, আহমেদ জিয়াউদ্দিন ও নিজামুল হক নাসিম কতটা ঘনিষ্ঠভাবে ট্রাইব্যুনাল নিয়ে আলোচনা করতেন। আহমেদ জিয়াউদ্দিন, খবর তো আমরা কালকে নিজেরা কথা বলছি, সো একটা চিন্তা ভাবনা করা হচ্ছে এগুলোর, আপনার সঙ্গে কালকে যেটা কথা হয়েছে, কাল মালুম ভাইয়ের সঙ্গে কথা হয় নাই, কাজেই আজকে এই গোলাম আজমেরটা কত দূর আগাইছে। নিজামুল হক নাসিম বলছেন, গোলাম আজম ফার্স্ট হাফ পাই হইছে, সেকেন্ড হাফে আবার সাইদি ধরছিলাম, আগাচ্ছে আর কি। সাইদি তো ওই ডকুমেন্ট জমা হচ্ছে, 13 নভেম্বর সাক্ষী এখনো চলতেছে, চলবে। আহমেদ জিয়াউদ্দিন বলছেন, ওনাদের কারো সঙ্গে কালকে কথা হয় নাই অবশ্য, কালকে বোধহয় ছুটির দিন ছিল, দেখা ওনারা ব্যস্ত ছিলেন বোধহয়, এই জন্য স্কাইপে আসতে পারেন নাই। নিজামুল হক নাসিম বলছেন, আজকে তো আচ্ছা দেখা যাক, সাইদি এবং গোলাম আজম কেসই তো আগাচ্ছি। আহমেদ জিয়াউদ্দিন বলছেন, হ্যাঁ ওই যে 2 নাম্বার চক্করটা, এটা বোঝার জন্য আলোচনা কালকে রাত্রে হওয়ার কথা ছিল। আমি ধারণা করেছিলাম হয়তো বা আজকে হবে, দেখা যাক। আমি মনে করি এইটা যে 2-3টা স্ট্র্যাটেজি দিতে হবে। একটা হচ্ছে যে একটা অলরেডি মেসেজ দেওয়া হয়েছে আর কি, আইনমন্ত্রীকে দেওয়া হয়েছে, মানে
দেওয়ার কথা, আজকে মেসেজ পৌঁছানোর কথা আছে। নিজামুল হক নাসিম বলছেন, মেসেজ দিলে আর কি কাজ হইবে মেসেজ? আহমেদ জিয়াউদ্দিন বলছেন, তা জানি না, কিন্তু এটা তো দিতে হবে, একদিক থেকে শুরু করতে হবে আর কি। এটা ওনাকে মেসেজটা দেওয়া হচ্ছে যে একটা ডিসিশনটা হবে 2 বছরে, মানে এটা একটা কাইন্ড অফ পলিসি ডিসিশনের পার্ট হিসেবে হবে যে কোন কেসটা আগে যাচ্ছে, অ্যাটলিস্ট প্রথম কেসটা। সেকেন্ড হচ্ছে যে না হলে এটা একদম উপরে যেতে হবে, কারণ এখানে গুড রিজন আছে যে সবচেয়ে বেশি যায় দায়বদ্ধতা বেশি, সেটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট পলিটিক্যালি অ্যান্ড আদারওয়াইজ, সেগুলো তো আগে অ্যাড্রেস করতে হবে, বিশেষ করে রেসপন্সিবিলিটির দিক থেকে। এটা রিয়েল এরিয়াতেও সিগনিফিক্যান্ট এবং পলিটিক্যাল কন্টেস্টেও সিগনিফিক্যান্ট। যে বড়গুলোর বাদ দেওয়া হয়ে ছোটগুলোর আগে নিয়ে আসার কোনো যৌক্তিক কারণ নেই। এটা প্রথম থাইকা এই সমস্যাটা ছিল, কিন্তু এখন এটা যে পর্যায়ে আসছে এইটাকে ওভারকাম করা যেতে পারে যদি মন্ত্রীর একটা সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত 12টা সাক্ষী এই সেন্সে বাকি আছে। 2020 সালে করোনায় আক্রান্ত হয়ে জিয়াদ আল মামুন মারা গেছেন। দর্শক, এবার আসি ওবায়দুল হাসানের কাছে। 5 আগস্ট বিপ্লবের পর পদত্যাগ করে বিদায় নেওয়া সাবেক ছাত্রলীগ নেতা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে দেওয়া হয়েছিল দ্বিতীয় ট্রাইব্যুনালের দায়িত্ব। তার প্রসঙ্গে নিজামুল হক নাসিম এবং আহমদ জিয়াউদ্দিনের স্কাইপ আলোচনা ছিল। আহমেদ জিয়াউদ্দিন ও নিজামুল হক নাসিমের কথোপকথন অনুযায়ী এক পর্যায়ে আইন মন্ত্রণালয়ে ওবায়দুল হাসানের সঙ্গেই বেশি যোগাযোগ রাখত। বিভিন্ন দেশের দূতাবাস থেকে ট্রাইব্যুনাল প্রসঙ্গে আইন মন্ত্রণালয়ে যত প্রশ্ন আসত সব উত্তর লিখে দেওয়ার দায়িত্ব ছিল ওবায়দুল হাসানের। এছাড়া ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল আব্দুল কাদের মোল্লার মামলার ধীরগতি করে মাওলানা আবুল কালাম আজাদের মামলার শুনানি হঠাৎ এগিয়ে আনা প্রসঙ্গে আলোচনা করেন জিয়াউদ্দিন এবং নাসিম। শেখ হাসিনার নির্দেশ পালন করে ওবায়দুল হাসান একের পর এক পুরস্কৃত হয়েছেন। ট্রাইব্যুনাল থেকে ফিরিয়ে নিয়ে প্রথমে তাকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। 50 জনকে ডিঙ্গিয়ে অনায়াসে প্রধান বিচারপতিও হন। জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতনের কয়েকদিনের মধ্যেই তাকে ছাত্র বিক্ষোভের মুখে বিদায় নিতে হয়েছে। এখন গ্রেফতার আতঙ্কে সময় কাটাচ্ছেন শেখ হাসিনার বংশবৎ এই প্রধান বিচারপতির। ওবায়দুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার ঘনিষ্ঠজনরা জানান তিনি আত্মগোপনে আছেন, কারো ফোন ধরেন না। এবার আসি শাহিনুর ইসলামের কাছে। ট্রাইব্যুনালের প্রথম রেজিস্ট্রার ছিলেন শাহিনুর ইসলাম, তবে তার খায়েশ ছিল ট্রাইব্যুনালের বিচারক হওয়া। স্কাইপ কথোপকথনে আহমেদ জিয়াউদ্দিনের বলেছিলেন যে শাহিনুর নাকি তার সঙ্গে প্রথম সাক্ষাতের দিনেই পায়ে ধরে কদমসি করেছিলেন। শাহিনুরের সেই সালাম বিফল হয় নাই। তিনি ট্রাইব্যুনালে বিচারক হিসেবে শেষ পর্যন্ত নিয়োগ পেয়েছিলেন। পরবর্তীতে পুরস্কার স্বরূপ তাকে আপিল বিভাগে নেওয়া হয়। শাহিনুরকে আপিল বিভাগে পদোন্নতি দিতে 57 জনকে সুপারিশ করা হয়েছিল। লোকটির শেষ পরিণতি হচ্ছে বিপ্লবের পর তিনিও পদত্যাগ করে বিদায় নিয়েছেন। এখন জাজেস কমপ্লেক্স এরকম বন্দি জীবনযাপন করছেন। কারোর সঙ্গে দেখা করেন না তিনি। তার সঙ্গে আমার দেশ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে ব্যক্তিগত সহকারী আব্দুল আজিজ জানান, স্যার খুবই অসুস্থ, তিনি এখন কারোর সঙ্গে দেখা করেন না। দর্শক, স্কাইপ কেলেঙ্কারির এই ছিল আজকের এই পর্যন্ত। আমাদের সাথেই থাকবেন, ভয়েস অফ আমার দেশের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।